কভের 350 একটা স্ট্রেঞ্জ নো ম্যানস ল্যান্ডের মধ্যে। এটা টু বিগ টু বি আ কমিউটার আর টু স্মল টু বি আ সুপার স্পোর্ট, মানে অকওয়ার্ড একটা মিডল গ্রাউন্ডের মধ্যে। বাট ইঞ্জিনিয়াররা এই অকওয়ার্ড মিডল স্পেসটাই বেশি পছন্দ করে। দিস ইজ ওয়্যার ইনোভেশন হাইটস। আর এই মোটরসাইকেলটা এখানে আছে ফর আ রিজন। দেয়ার আর টু ভার্সনস অফ দিস বাইক। একটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড এডিশন, ভনিতা করতেছে যে একটা সিরিয়াস স্পোর্টস বাইক, বাট তেমন কিছু না। আর আরেকটা হচ্ছে গিয়ে হ্যারেজ এডিশন। এই হ্যারেজ এডিশনটাই হচ্ছে মানে কোনো মতে কোথায় কোথায় তাকে স্ট্রিট লিগাল হইতেছে। এই স্টোরিটা হ্যারেসকে নিয়ে, দ্য পারফরমেন্স এডিশন অফ দ্য 350RR। কারণ এই বাইকটা জাস্ট একটা লাইন আপ ফিল আপ করার জন্য ডিজাইন করা হয় না, একে ডিজাইন করা হয়েছিল ফাইট করার জন্য। ওয়ার্ল্ড সুপার বাইকের সুপার স্পোর্ট 300-এর যে গ্রিডটা, এই গ্রিডটার মধ্যে আজ পর্যন্ত জায়ান্টসরা রুল করতো। তো 2025 সালেও জিনিসটা সেম, 15টা কাওয়াসাকি, 12টা ইয়ামাহা, 3টা কেটিএম। মানে ডেকেডস অফ রেসিং এক্সপার্টিস, তাদের ম্যাসিভ বাজেটস আর ইঞ্জিনিয়ারের লিটার একটা আর্মি আছে তাদের কাছে। অ্যান্ড দেন কভে সেখানে জাস্ট একটা বাইক নিয়ে আসছে, 350RR, আর সাথে জাস্ট একটা রাইডার, 17-year-old স্প্যানিশ রাইডার বেনেট ফার্নান্ডেস। তাদের না ছিল কোনো রিজার্ভ রাইডার, না কোনো ডেটা ওয়্যারহাউস যেখানে ডেকেডস অফ রেসিং হিস্টোরি জমা করা আছে, যেটা থেকে তারা অ্যানালিটিক্স বের করতে পারবে। বাট ডিসপাইট দ্যাট, এট দ্য ফাইনাল রাউন্ড ইন হ্যারেজ, স্পেন, ওই গ্রিডটাতে 2025 সালের অক্টোবর 19 তারিখে তারা চ্যাম্পিয়নশিপটা সিকিউর করে নিয়েছে। আমি আবারও ইটারেট করতেছি, পুরাটা গ্রিডের মধ্যে কভের জাস্ট একটা সিঙ্গেল বাইক ছিল। This is the last corner. Julio Garcia on the inside line. Salvador goes wide. Contact. Marc Garcia and Salvador. And Antonio Torres is now challenging Julio Garcia on the run to the line. He moves across. He's trying to break the slipstream. Is it enough on the run to the line? Yes, it is. The Kove has done it in the very last race of the year by just 28 thousandths of a second. Julio Garcia's first ever World Championship race win. Kove are first. Kove are third. They're both on the podium. What an historic moment this is then for Chinese motorcycle manufacturing. Incredible. A truly historic moment happening here before our very eyes for the first time ever in the history of road racing for motorcycles. A Chinese bike is on the top step of the podium. Come on, World Superbike. All the manufacturer in the world, the top manufacturer compete here and win the victory. It's a history, manufacturing history. It's a new history. And we made that. So the question becomes simple. একটা লিটারাল নোবডি এসে সবাইকে কিভাবে হারালো? এই ভিডিওটা is the story of Kove's incredibly talented engineers. কভের 350RR বাইকটা যে ইঞ্জিনটা ওরা ইউজ করছে, এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 344 সিসি, সিলিন্ডার দুইটাই হচ্ছে ইনলাইন টুইনে প্লেসমেন্ট করা, আর ক্র্যাঙ্কশ্যাফট অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ নিনজা 400-এর মতো, আর ডাবল ওভারহেড ক্যাম। এই দুইটা ক্যাম মিলে ড্রাইভ করতেছে টোটাল 8টা ভালভকে। আপনারা যারা বাইকটা কিনবেন, good luck trying to adjust these many valves with a typical technician found in your country. এটা বোরটা হচ্ছে 69mm আর স্ট্রোক হচ্ছে 46mm, অর্থাৎ হাইলি ওভার স্কোয়ার ইঞ্জিন। একটা জিনিস খেয়াল করে দেখেন, স্ট্রোক টু বোর রেশিওটা হচ্ছে 0.67,
এখন অটোমোটিভ ইঞ্জিনিয়াররা প্রবাবলি এতক্ষণে ফিগার আউট করে ফেলছেন আমি কোথায় যাইতেছি এটা নিয়ে। ফর দ্য রেস্ট অফ আস এই জিনিসটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, লিসেন কেয়ারফুলি। এই নামগুলো একটু দেখেন: শুমাখার, হ্যামিল্টন, সেনা, লাউদা, ভার্স্টাপেন, ভ্যাটেল, আলোনসো, রাইকেনেন, রসবার্গ, বাটন। আমার মতো যদি একজন মিলিয়নার হয়ে থাকেন যে কিনা হচ্ছে স্পোর্টস চ্যানেল যেমন ESPN দেখে দেখে বড় হয়েছেন, আপনি অ্যাটলিস্ট একটা নাম এতক্ষণে চিনে ফেলছেন। তাদের সবার মধ্যে কমন একটা জিনিস কি, তারা এমন এমন এক্সট্রিম লেভেলে মেশিন চালাইছেন যেগুলা কিনা মনে হয় যেন অলমোস্ট ফিজিক্সের যে লসগুলো ওগুলোকে ডিফাই করতেছে। এমন জিনিস যেগুলো আপনার আমার মতো সাধারণ যে লোকজন আছি আমরা, তারা তাদের সারাটা জীবনে টাচ করা তো দূরের কথা, দেখতেও পাবো না। বাট ওয়েট, একটা উপায় কিন্তু আছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা টিপিক্যাল 1.5 লিটার ইঞ্জিন অ্যারাউন্ড 100 হর্স পাওয়ার মতো প্রডিউস করে। বাট আবার ফর্মুলা 1-এর ইঞ্জিনগুলোর কথা চিন্তা করেন, ওগুলোর মতো ইউজ করা হয় একটা টার্বোচার্জড V6 ইঞ্জিন, যেটার ডিসপ্লেসমেন্ট হয় ইউজুয়ালি অ্যারাউন্ড 1.6 লিটার। এই যে শুমাখার, রাইকেনেন এরা যেগুলো চালাইছে, তো ওনাদের পিঠের পিছনে বাধা যে ইঞ্জিনটা হচ্ছে 1000 হর্স পাওয়ার প্রডিউস করে। অ্যাগেইন আপনি আমার মতো যদি একটা মিলিনিয়াল হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি টপ গিয়ার দেখছেন। এখনকার যে টপ গিয়ার সেটার কথা বলতেছি না, রাদার যে অরিজিনাল শো যেটাতে ক্লার্কসন, জেমস মে আর রিচার্ড হ্যামন্ড হোস্ট করতেন। তাদের একটা এপিসোড আছে যেখানে হ্যামন্ড এই F1 যে ইঞ্জিনগুলা এগুলা কী পরিমাণ জ ড্রপিং টলারেন্সের মধ্যে ডিজাইন করা হয়, মেশিনিং করা হয়, সেটা উনি দেখাইছিলেন। এখন সমস্যা হচ্ছে আপনি কোনো জিনিস যখন এত প্রেসাইজ করে বানাবেন সেটার ইউজুয়ালি ডিউরেবিলিটিটার একটা কনসার্ন থাকে, কিন্তু ইউ ক্যান ডু দিস অন অ্যান F1 কার বিকজ ডিউরেবিলিটি ওখানে কোনো কনসার্ন না। তারা ওই গাড়িগুলো ডিজাইনই করে পুরো একটা সিজন যাতে লাস্ট করতে পারে। তো পুরো একটা সিজনে আপনার ধরেন 19 থেকে 20টা রেস হয়, প্রতিটা রেসে গাড়িগুলো অন অ্যান অ্যাভারেজ 600 কিলোমিটার চলে। বাট দ্যাটস দ্য ম্যাক্সিমাম, মানে এতটুকু চলতে পারলেই হচ্ছে মোর দেন ইনাফ। বাট স্টিল জাস্ট এই ফ্যাক্টরগুলো দিয়েই কি তারা একটা টিপিক্যাল গাড়ির থেকে 10 টাইমস মোর পাওয়ার সেম ডিসপ্লেসমেন্ট থেকে বের করতেছে? না, ওটার জন্য আমাদেরকে যাইতে হবে একটা নাম্বারের দিকে, যেটাকে বলা হয় স্ট্রোক টু বোর রেশিও। রেশিওটা বের করবেন কীভাবে? একটা পিস্টনের টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টার এই যে ডিস্টেন্সটা, সেটাকে ডিভাইড করবেন হচ্ছে আপনার সিলিন্ডারের ডায়ামিটার দিয়ে। তো জেনারেলি একটা স্ট্রোক টু বোর রেশিও হয় 0.8 থেকে 1.2। কেন? এটা অপটিমাম এফিসিয়েন্সির জন্য এটা করা হয়। কিন্তু ফর্মুলা 1-এ যেহেতু পাওয়ার আপনার এফিসিয়েন্সির উপরে সুপ্রিম ইম্পর্টেন্স পাচ্ছে, তাদের স্ট্রোক টু বোর রেশিও হয় ইউজুয়ালি ইন দ্য রেঞ্জ অফ 0.4 থেকে 0.5। তো এতে হচ্ছে পাওয়ারটা আপনি ইমপ্রুভ করতে পারতেছেন, বাট ইঞ্জিনের এফিসিয়েন্সি এটাতে কমে যাচ্ছে। অলসো এটার কারণে কিন্তু আপনার ইঞ্জিনের যে ডেটোনেশনের যে টেন্ডেন্সিটা সেটা হচ্ছে বেড়ে যাচ্ছে। তো এটাকে তারা কাউন্টার ব্যালেন্স করে হচ্ছে হাই অকটেন ফিউল দিয়ে, রেস ফিউল দিয়ে। এবার বলছেন আমি স্ট্রোক টু বোর রেশিও যে নাম্বারটা এটি নিয়ে কই যাচ্ছিলাম, কভের যে ইঞ্জিনটা সেটা স্ট্রোক টু বোর রেশিও হচ্ছে 0.67। এটা ছোট একটা ফর্মুলা 1 ইঞ্জিন। নাও আমি কোনো শুমাখার না, 1000 হর্স পাওয়ার ফিল করা সেই সৌভাগ্যটা আমার কখনো হবে না। বাট একটা বাইকের মধ্যে আমি অ্যাটলিস্ট যে ফিলোসফিটা টাচ করা সেই সৌভাগ্যটা আমার হচ্ছে। রেস ইঞ্জিনিয়ারিং স্কেল ডাউন টু মাই সাইজ। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন কেন আমি মোটরসাইকেলের প্রতি এত ইনক্রেডিবলি ড্রন। আপনি এমন একটা পিস অফ মেশিনারি টাচ করতেছেন, সেটা ফিল করতেছেন, সেটাকে রাইড করতেছেন, সেটা কেমন এক্সস্ট নোট বানাচ্ছে, ইঞ্জিন নোট বানাচ্ছে, সেগুলো একদম অন লাইভে শুনতে পাইতেছেন, যেটা কিনা অটোমোটিভ ইঞ্জিনিয়ার কোন একটা দল সুশীয় স্বপ্ন দেখত বানানোর, আর ফাইনালি তারা সেটা বানাইছে। বাট ওয়েট, দেয়ারস মোর। 350RR-এর যে কম্প্রেশন রেশিও সেটা হচ্ছে 12.5:1, মারাত্মক হাই। এটা থ্রটল রেসপন্সটা সেই পরিমাণ ক্রিস্পি হবে, বাট যদি ব্যাড অকটেন ফেলেন থ্রটল রেসপন্স লিটারালি ডাম্প হয়ে যাবে। আর পিক আর পিএম আসে 13,000-এ। ওই যে শর্ট স্ট্রোক, মানে আপনি পিস্টন স্পিড লিমিটটা হচ্ছে হাই রাখতে পারবেন। হাই রাখা মানে হচ্ছে আপনার রেভ হচ্ছে আরও হাই থাকবে, আর রেভ আরও হাই রাখা মানে হচ্ছে আপনি অ্যাট দ্য টপ এন্ডে গিয়ে আপনি আরও বেশি পাওয়ার মেক করতে পারবেন। আমি এই ভিডিওটা এটা নিয়ে হচ্ছে আর কথা বাড়াচ্ছি না। এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম যে 300SR যদি তার ইউরোপ 5+ যে রেগুলেশনসগুলো এগুলো দিয়ে যদি রেস্ট্রিক্টেড না থাকতো সে কেমন পাওয়ার মেক করতো, এটা থিওরিটিক্যাল একটা ক্যালকুলেশনস করে দেখাইছিলাম আমি আমার একটা ভিডিওতে।
সেটা হচ্ছে সেটা যদি দেখেন, সেটা দেখলে আপনারা বিএমইপি সম্পর্কে আইডিয়া পাবেন। সেখান থেকে হচ্ছে বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে, ফিজিক্সটা কিভাবে কাজ করে এখানে। আর তাদের 344 সিসি ইঞ্জিনটা, তাদের 249 সিসির একটা ইঞ্জিন আছে, যেটার মডেল নাম্বারটা আমি স্ক্রিনে এখন দিয়ে দিচ্ছি, ওইটার উপরে বেস করা এক্স্যাক্ট সেম ইঞ্জিন, জাস্ট বিগ বড়। এটা সেকেন্ডারি কোনো ডেটার উপরে বেস করে বলার কথা না। আমি তাদের টেকনিক্যাল যে শিটটা, এটা থরলি পড়ে দেখছি, ইভেন ভালভ ট্রেনটাও সেম। প্রবলি এটা দিয়ে আপনারা বুঝতে পারতেছেন যে তাদের 250 সিসির যে ইঞ্জিনটা, ওইটাই কতটা ওভার ইঞ্জিনিয়ার। তবে 344 সিসির ইঞ্জিনটার পাওয়ার আউটপুটটা হ্যান্ডেল করার জন্য মোস্ট প্রবাবলি ক্লাচ সেটআপটা ডিফারেন্ট থাকতে পারে। আমি অতটা ডিপে গিয়ে ডিক করি নাই কারণ আমার যেটা খুঁজতেছিলাম অলরেডি সেটা আমি পেয়ে গেছি। এই বাইকটা বেসিক্যালি একটা বেবি সুপার স্পোর্ট। এখন জাস্ট কল্পনা করে দেখেন, একটা বুইকবোর্ড 250 সিসির ইঞ্জিন দিয়ে একটা মাত্র বাইক গ্রিডে রেখে আপনি ওয়ার্ল্ড সুপার বাইকের সুপার স্পোর্ট 300 ক্যাটাগরি জিতে চলে আসছে, তাও আবার ইয়ামাহা, কাওয়াসাকি, কেটিএম এর মতো জায়ান্টদের এগেনস্টে। আপনারা কি জানেন মোটর3তে 3টা মাত্র ম্যানুফ্যাকচারার আছে, সিএফ মোটো, কেটিএম আর হচ্ছে হন্ডা। পুরো গ্রিডটাতে সবাইকে বাইক সাপ্লাই দেয় হচ্ছে এই 3টা কোম্পানি। বাট কেটিএম তো বাজাজ কিনে নিল, বাট বাজাজই কেটিএমের রেসিং যে হেরিটেজটা, এটা বাঁচায় রাখার মোটে ইন্টারেস্টেড না এরা, যেটা যতটুকু বুঝতে পারতেছি। তো কেটিএমের যে রেসিং ডিভিশন যেটা ছিল, এটা এখন সিএফ মোটর কাছে ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, কিন্তু কভে যদি তাদের যে ইঞ্জিনিয়াররা আছে তাদেরকে যদি রিটেন করতে পারে, সিএফ মোটর তাদের দেশি কোম্পানির কাছ থেকে একটা বড়সড় ফাইট এক্সপেক্ট করতে পারে ইন দ্য নেক্সট ডেকেড। তো কভের ফর্মুলাটা দেখেন, এরা হচ্ছে 90s-এর ওই যে হন্ডা, ইয়ামাহা, সুজুকি, কাওয়াসাকির যে ছোট ছোট রেস বাইকগুলো ছিল না 250 সিসির, ওগুলার স্মল টুইন যে ফর্মুলাটা, ওটাকেই রেপ্লিকেট করতেছে এরা। এখন কভের এই অসম্ভবকে সম্ভব করার যে ফর্মুলাটা, সেটা কি জাস্ট ইঞ্জিনটার ইঞ্জিনিয়ারিং পর্যন্তই শেষ? না। আসেন তাদের সেকেন্ড সিক্রেটটা, অবসেশন উইথ লাইটনেস। দেখেন, পাওয়ার বানানো খুবই ডিফিকাল্ট, কিন্তু ওয়েট লস, আপনি রেসিংয়ে ওয়েট লসটা লিটারালি প্রাইসলেস। অটোমোটিভ এনথুজিয়াস্ট হয়ে থাকলে আপনি ডেফিনেটলি গর্ডন মুরের নাম শুনছেন, দ্য লেজেন্ডারি ডিজাইনার বিহাইন্ড দ্য ম্যাকলারেন F1। উনি অবসেস ছিলেন, ডেঞ্জারাসলি অবসেস ছিলেন ওয়েট রিডাকশন নিয়ে। জাস্ট তার লাইফের যে কাজগুলো আছে সেগুলোর উপরে কোনো একটা ডকুমেন্টারি যদি দেখেন, আপনারা বুঝতে পারবেন আমি কি বলতেছি। তো রেজাল্টটা কি এসে দাঁড়ালো? 1992 সালে এই ম্যাকলারেন F1 পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট কার হিসেবে রেকর্ড গড়ল। এটার তখন স্পিডটা রেকর্ড ছিল হচ্ছে অলমোস্ট 387 কিলোমিটার পার আওয়ার। এটারে ওই সিংহাসন থেকে নামাইতে 12 বছর লাগছে, তাও আবার ব্রুট ফোর্স দিয়ে। এই ব্রুট ফোর্স বলতে আমি যেটা বুঝাইতেছি, 2005 সালে এসে বুগাতি ভেরন ফাইনালি ম্যাকলারেন F1-এর যে টপ স্পিডের রেকর্ড সেটা ভাঙছে। বাট এটার ইঞ্জিনটার কথা চিন্তা করেন, একটা 8 লিটারের ইঞ্জিন, তাও আবার কোয়াড টার্বো করা, সিলিন্ডার হচ্ছে 16টা। এটার সাথে কল্পনা করেন ম্যাকলারেন F1 ন্যাচারালি অ্যাসপিরেটেড, মোটরসাইকেলের মতো আমাদের, তা আবার জাস্ট 6.1 লিটার, আর সেটা হচ্ছে V12, মানে 12টা সিলিন্ডার। অ্যান্ড টু দিস ডে the McLaren F1 still holds the world record for the fastest naturally aspirated production car ever built. আমি আবার ইটারেট করতেছি, ever built। এই রেকর্ড আজ পর্যন্ত কেউ এখনো ভাঙতে পারেনি। আর অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, অটোমোটিভ ওয়ার্ল্ড যেদিকে যাচ্ছে, কেউ কখনো পারবে বলে মনেও হয় না। তো এই মুরের ফিলসফিটা খুবই সিম্পল, লাইটনেস মাল্টিপ্লাইজ এভরিথিং। আপনি ওয়েট যত কমাচ্ছেন, আপনি আপনার অ্যাক্সেলারেশন তত বাড়াচ্ছেন, ব্রেকিং এফিসিয়েন্সি এটার সাথে সমানুপাতিক হারে বাড়তেছে। প্লাস আপনি কর্নার এন্ট্রি, কর্নার এক্সিট দুইটাই আপনি এক্সট্রা স্পিডে হচ্ছে ক্যারি করতে পারতেছেন। এটাই ছিল কভের মাইন্ডসেট, থিঙ্ক লাইক মুরে, বি ক্রেজি লাইক মুরে। জাস্ট এই কম্প্যারিজনটা দেখেন, ডিসপাইট বিং অ্যাট দ্য সেম ক্লাস, ইয়ামাহা R3 আর নিনজা 400 এদেরকে টকিং পয়েন্টের মধ্যে আর আনা যাচ্ছে না। আপনি জাস্ট পাওয়ার টু ওয়েট রেশিওর নাম্বারটার দিকে খেয়াল করে দেখেন, কভের 350RR ওইখানেও হন্ডার লেজেন্ডারি MC22কে সারপাস করে চলে গেছে, আর এটা মাচ ক্লোজার টু দ্য ZX4RR। বাট মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টটা হচ্ছে MC22, ZX4RR দুইটা বাইকই বেসিক্যালি স্ট্রিট লিগাল রেস বাইক, আর এগুলো তো 4 সিলিন্ডার। কভে হচ্ছে তার অর্ধেক সংখ্যক সিলিন্ডার নিয়ে এই 4টার মধ্যে ফাইট করতেছে। আর ডিসপ্লেসমেন্টের এই ক্লাসটার মধ্যে বেশিরভাগ কম্পিটিটর হেভি স্টিল ফ্রেম ইউজ করে,
কভে হচ্ছে তাদের টাকা খরচ করতেছে এমন কিছু ম্যাটেরিয়ালসে যেগুলো কিনা আপনার মাচ মোর এক্সপেন্সিভ হাই এন্ড বাইকের জন্য রিজার্ভ। যেমন আপনি ডুকাটির পানিগালি V4-এর কথা চিন্তা করেন, কেন? জাস্ট তাদের টার্গেট যে ওয়েটটা আছে সেটাকে হিট করার জন্য। কারণ তারা কিন্তু জানে যে একটা রেসের মধ্যে একটা সিঙ্গেল হর্স পাওয়ারের যে গেইন, হ্যাঁ ওটা হার্ড, বাট 1 কেজি যদি আপনি কমাইতে পারেন ওটা প্রাইসলেস। আমি একটু আগে বলছি কথাটা। তো রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? মাত্র 151 কেজি ওয়েট। মানে আপনার তেল, ফর্ক অয়েল, ব্রেক ফ্লুইড, এই যত রকমের ফ্লুইডস আছে, কুলেন্ট, সব কিছু হচ্ছে অ্যাড করে দেন গিয়ে হচ্ছে যে ওজনটা আপনি মাপতেছেন 151 কেজি। মানে এটা নিনজা 400 থেকে 17 কেজি লাইটার। রেজাল্ট কি দাঁড়াচ্ছে? মাত্র 48 হর্স পাওয়ারের মতো মেক করতেছে। এমন একটা বাইক নিয়ে আপনি 0 to 100 হিট করতে পারতেছেন 4.6 সেকেন্ডে। গল্পটা এখানেই শেষ না। তারা এমন একটা বাইক নিয়ে ফাইট করছে যেটা হ্যাড টু বি হোমোলোগেটেড ফর দ্য স্ট্রিট। আপনি ওয়ার্ল্ড সুপার বাইকে যদি কম্পিট করতে চান, আপনার বাইকটা হচ্ছে হোমোলোগেটেড হইতে হবে, আদারওয়াইজ তারা আপনাকে কম্পিট করতে দিবে না। তার মানে কি এটার পারফরমেন্স হচ্ছে Euro 5+-এর যে রেগুলেশনস আছে ওইটা দ্বারা কনস্ট্রিক্টেড। মানে বেসিক্যালি তাদের একটা হাত তাদের পিঠের পিছনে বাঁধা, একটা স্ট্রিট লিগাল বাইকের আর্কিটেকচার তাদেরকে ইউজ করতে হচ্ছে। ওই বাইক নিয়ে তারা হচ্ছে ওয়ার্ল্ড সুপার বাইক জিতে আসছে। Nobody expected we could be on the podium at the first race. And it's a big news in China because it's the first time that China made motorcycle on the World Superbike Championship on podium. It's a big news. The Chinese bike industry is moving very quickly. It's obviously been centered a lot around smaller bikes historically, but the technology involved in those bikes is increasing dramatically fast. The bikes are growing in capacity and moving into different marketplaces. So it's very exciting for us to see that change and that evolution in the Chinese bike market. Chinese manufacturers were supplying some parts and some technology to the most well-known European or Japanese brands, maybe. I think now they have decided to open their mind, open markets, and start being present in the Western world. La participación de la marca tanto en el Mundial de Superbikes como en el Dakar es importante, ¿no? O sea, los clientes finales se miran en lo que hace la marca, pero para Kove, que empieza y que es nuevo, creo que lo están haciendo de sobresaliente, ¿no? La gente lo que quiere es probar la moto. Es una moto realmente que va muy bien y cuando la prueban salen enamorados. রিভিউয়ার্সরা বলে যে কভের 350 RRটা হচ্ছে নাকি সিএফ মোটরস যে 450 SR যে বাইকটা আছে ওটার মতো অত একটা স্মুথ না। অবভিয়াসলি স্মুথ না। হোয়াট ডিড ইউ এক্সপেক্ট? এটা একটা 350 সিসির বাইক, যেটা আপনাকে 450-500 সিসি যে বাইকগুলো আছে ওই লেভেলের পারফরমেন্স দিচ্ছে। আপনি সিএফ মোটরস 450 SR এর কথাই চিন্তা করেন, ওটা হচ্ছে 51 হর্স পাওয়ার আর 40 নিউটন মিটারস অফ টর্ক। ফর আ টুইন আমি জানি ইঞ্জিনটা অনেক রিল্যাক্সড। সিএফ মোটো, হন্ডা, এরা দুইটা কোম্পানি হচ্ছে এগুলো করে তাদের যাতে রিলায়েবিলিটি হাই রাখতে পারে। বাট ফ্যাক্টটা ওখানে না। ফ্যাক্টটা হচ্ছে আপনি ইঞ্জিনটার সাইজ যত ছোট করবেন এর থেকে পাওয়ার বের করা আপনার জন্য এক্সপোনেনশিয়ালি হার্ডার হয়ে যাবে। ধরেন আপনার আমার মতো যারা যারা বড় বড় মানুষ আছি, রুমের আমি চেহারা চেঞ্জ করব, খাটটা আমি রুমের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নিই, তেমন একটা আহামরি কঠিন কোনো কাজ না। এখন আপনার যে ছোট বাচ্চা আছে হয়তো 4-5 বছরের, তাকে কাজটা দেন, দেখেন কিভাবে সে করতে পারে। এখানে বড় সাইজের ইঞ্জিনের সাথে কভার ইঞ্জিনটা যদি তুলনা করেন, এটা বেসিক্যালি একটা বাচ্চা ইঞ্জিন। সো কভের যে ইঞ্জিনটা আছে ইট ইজ ওয়ার্কিং মাচ হার্ডার। এভরি সিঙ্গেল সিসি ইজ পুশড। তার যে পিস্টনের স্ট্রোকগুলো আছে প্রত্যেকটা হচ্ছে তার স্ট্রেস জোনের কাছাকাছি গিয়ে চলতেছে। সো অবভিয়াসলি হচ্ছে আপনার ইঞ্জিনটা তেমন একটা স্মুথ মনে হবে না। দিস ইজ হোয়াট হ্যাপেন্স যখন কিনা ইঞ্জিনিয়াররা কমফোর্টের উপরে পারফরমেন্সটাকে টপ মোস্ট প্রায়োরিটিতে রাখে। 70-এর দশকে এসে জাপান পুরো ওয়ার্ল্ডকে অবাক করে দিছে।
তাদের যে এখনকার যে বিগ ফোর হন্ডা, ইয়ামাহা, কাওয়াসাকি এবং সুজুকি, এই এখনকার বিগ ফোর তখন ছোট ছোট ম্যানুফ্যাকচারার ছিল। এরা যে ওয়েস্টার্ন যে জায়ান্ট ছিল তাদেরকে লিটারালি হাম্বল করে দিছে তাদের অবসেসিভ ইঞ্জিনিয়ারিং দিয়ে। বাট আজকে আমরা ওই সেম স্টোরিটাই আনফোল্ড হইতে দেখতেছি, জাস্ট ফ্ল্যাগটা চেঞ্জ হয়ে গেছে। দিস টাইম ইটস চায়না। আর কভের 350RR যে বাইকটা, এটা ওয়ান অফ দ্য প্রুফ। যেখানে অন্যান্য ম্যানুফ্যাকচারার সবাই বড় সিসি নিয়ে কাজ করতেছে, ছোট সিসির দিকে তাদের কোনো নজরও নেই, সেখানে 350RR যে বাইকটা, এটা শুড এক্সিস্ট অনলি অন স্প্রেডশিটস। জাস্ট আপনি কিছু নাম্বারস হচ্ছে হিসেবে তাকে দেখবেন, বাস্তবে যে দেখতে পারবো সেটা তো দেখা তো দূরের কথা, আবার সেই বাইকটা গিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে আসছে, মানে আনথিঙ্কেবল। Kove is a young company. He started since 2017 and his founder, he was a racer. He joined motocross since he was 18, 19 years old. So he really, really loved motorcycle. Why are we racing World Superbike? Very simple. The best way to prove a motorcycle is good is to put it on the track. We consider that it was a good opportunity to bring the Chinese manufacturer to Europe in order to prove that the bike has really good potential to stay on top. I think Kove is like a small family, but all the people who is working there is really motivated and they really love what they do. The Kove name means, it comes from the Chinese word Kai Yuan. It means the first character is the investor's name, and second character means always challenge to a better level, always make it better. When the CEO talked to me that, Yan, we are going to World Superbike, I said, what? World Superbike? Are serious? I thought he was completely crazy. And he said, just try to enter in. Just try to apply for it. Then we're here. We enrolled the team at the last minute. Nobody expected and we joined there. And I remember during the verifications or the technical control, everyone comes to see the bike because nobody saw the bike before. We published the news in China that Kove is going to join the World Superbike. People are waiting for our joke. People are waiting for crash. People don't believe we are going to be in the qualify. Yeah, obviously the beginning of the season for Kove, it was a difficult start, but nobody expected it to be right at the front at the beginning. To roll out a new motorcycle on any of the circuits, like you say, the data that they don't have compared to decades of data that the Ducati and Kawasaki, and so it's a massive disadvantage. We had many hardest days because we were always in a rush, but for sure, at the moment that we had some technical problems and we cannot join some race, this is something that really hurt to you. When things are tough in racing and the engineers have done everything they can to try and develop the bike for the rider, and the rider's done everything he can with his abilities to ride fast, and it's still not working, it's a really difficult period for everybody inside the garage because everybody's used all of their cards and we're still not competitive. So the most important thing is to stay together as a team. We just need to find the right moment with the right rider or with the right situation to put all the things in the same box and prove that the bike has the potential. It seems that it's normal for them, but for me, I was crying.
I was crying. I really cried. Because I never imagined this year we can get points. I was thinking, well, maybe it's the result I deserve. Bueno, pues ya está el último fin de semana de carreras. Bueno, de esta temporada. De terminar a lo grande, ¿no? A lo grande. In Portimao, if we finish the race with a pretty good result, it will prove that all of our effort was right. We joined here Portimao like the first time. We have no experience, we have no data. But I think he'll embrace the challenge. He won't see it as a tough uphill struggle. He'll think, we go there, we've got nothing to lose. Nobody's expecting Kove to win, it's year one. In Portimao, the weekend will be much more harder because we have some penalty from the previous round. So it means that we have to start in both races from the pit lane. Is for first ever two-time FIA Super Sport 300 World Champion. Creo que al final, o sea, todos los nuevos van surgiendo estas cosas y pasan, pero impotencia porque estar tan atrás, que sucedan estas cosas, es difícil de gestionar, pero al final tienes que ser consciente de por qué estás aquí en este proyecto y estar tranquilo, ¿verdad? You should be on the podium. When we arrive, we will remember this moment. And we will laugh. We have to show to the people that we have a goal to achieve. I don't want to say it's a failure because it's a process. I'd rather to say it's a process. It's a step in the process. Sure, impossible for Kove to give up. Kove is impossible to give up. We will keep fighting forever. That's the spirit of Kove from the very beginning. So, this year is just beginning. Well, next year, let's keep fighting. আমি কখনো একটা F1 ককপিটে বসার সুযোগ পাবো না, সেই সৌভাগ্য আমার হবে না, আমি জানি সেটা। But I can ride this. And that's the miracle of motorcycles. এই মেশিনগুলো আপনার আমার মতো যে অর্ডিনারি লোকজন আছেন তাদেরকে এক্সট্রাঅর্ডিনারি ইঞ্জিনিয়ারিং ছুঁয়ে দেখার একটা সৌভাগ্য করে দেয়। So the Kove 350RR এটা জাস্ট কোনো একটা বাইক না, it's a proof that giants can be beaten, that passionate obsession with engineering still matters, and that sometimes the biggest revolutions begin
with the smallest things.